জ্যাকসন হোলস বৈঠকে ফেড চেয়ারম্যান বক্তব্য রেখেছেন এবং তা মানে যেটা আশা করা হচ্ছিল তিনি বলেছেন যে ইনফ্লেশন এখন অনেকটা হাই চলছে এবং তাদের মেন প্রায়োরিটি 2%-এ ইনফ্লেশন আনতে পারেন, তার জন্যে কিন্তু রেট তারা বাড়াতে পারেন। সেই সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তা কিন্তু নয়, মানে তারা কিন্তু মার্কেটের জন্য তেমন কিছু ভালো জিনিস কিন্তু বলেননি। যদিও এটা আশা করি আগে থেকেই জানা ছিল যে ইনফ্লেশন নিয়ে এরকম স্ট্রং পয়েন্টই উনি রাখবেন, তাও মার্কেট একটু আশা করে থাকে, তাই জন্য অল্প হলেও আগে গ্রিন ছিল বাজার, কিন্তু এখন কিন্তু আবার ইউএস বাজার কিন্তু নেগেটিভ হয়ে গেছে। যদি দেখেন ন্যাসডাকও 0.6% মাইনাস, S&P 4.4% মাইনাস এবং ডাও জোন্সও কিন্তু মোটামুটি 60-70 পয়েন্টের মতো মাইনাসে চলছে। আর আমাদের গিফট নিফটি কি করছে? গিফট নিফটি কিন্তু 19,194-এ চলে গেছে, মানে 19,200টাও ভেঙে ট্রেড করছে এখানে। একবার রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ হয়েও কিন্তু একই দামে আছে, মানে বুঝতে পারছেন যে 19,200 ভেঙে গেছে মানে এখানে। এবার মার্কেট সোমবার কি ওপেন হয় সেটা তো মার্কেটই বলবে, কিন্তু একটু যে বাজারে খারাপ সময় চলছে সেটা কিন্তু একটু বোঝা যাচ্ছে, যেটা আমি এর আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। মনে করে দেখবেন এখানে একটা রেড ক্যান্ডেল এঁকে এখানে আর লিখেছিলাম এই মুভিং অ্যাভারেজের নিচে যদি বন্ধ হয় তাহলে কিন্তু নেক্সট টার্গেট 18,900 পর্যন্ত আসছে। এই টেকনিক্যাল অ্যানালিসিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন। আজকে যদি দেখেন ঠিক সেম ধরনের ক্যান্ডেল, এটা যদি এখানে গ্যাপ ডাউন হয়েছে বলে, কিন্তু গ্যাপটা যদি না হয় তাহলে এখান থেকেই ক্যান্ডেলটা শুরু হয়, একটা রেড ক্যান্ডেল হয়েই কিন্তু বন্ধ দিয়েছে। কালকে যেটা মোটামুটি একটু প্রেডিকশন করা হয়েছিল মার্কেটের আশীর্বাদে, সেটা কিন্তু মোটামুটি সেরকমই হয়ে বন্ধ দিয়েছে। এই অ্যানালিসিসটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। এবার দেখুন কি হয়েছে, ক্লোজিংটা খুব খারাপ হয়েছে। ক্লোজিংটা একসময় 19,300-তে অনেক আজকে ফাইট চলেছে। যদি আপনি দেখেন আমি যদি 15 মিনিটের চার্টে ক্যান্ডেলে আসি তা দেখবেন বারবার 19,300-কে রিটেস্ট করতে গেছে, কিন্তু সেখান থেকে ওর বাধা এসেছে। এবং এরকম দিনে কিন্তু দেখুন প্রথমে গ্যাপ ডাউন হলো, তারপর আবার উঠলো, তারপর আবার নামলো, তারপর আপনার যেই মনে হবে ওকে দিনের লো ভেঙে গেছে এবার একটু সেল করি, আবার মার্কেটে উঠলো। কি হয়েছিল এখানে যখন ছিল তখন, আজকে তো আমি লাইভ ক্লাসেও ছিলাম, স্টুডেন্টরাও বলছিল স্যার দিনের হাই ক্রস করছে। আমি বলছি দাঁড়াও, দিনের হাই ক্রস আবার নিচে নামলো, নিচে নেমে দিনের লো ক্রস যেই হলো তখন আপনি শর্ট পজিশন নেবেন, আবার উপরে মনে হলো যেন সব ঠিক হয়ে গেছে, আবার নিচে, এবার কনসলিডেট করছে, মনে হচ্ছে যেন উপরের দিকে ব্রেকআউট দিতে পারে না, আবার নিচের দিকে, যেই নিচের দিকে ভাবলেন আবার একটা গ্রিন ক্যান্ডেলে উপরের দিকে, মানে এরকমই চলছে, আবার উপরের দিকে হয়ে নিচের দিকে। মানে এরকম চার্টে কি ট্রেড করা যায়? তাও কিন্তু আমরা ট্রেড করেছি এবং সুন্দর মতন আজকে পার্সেন্টেজ টার্মসে যদি বলেন এই উইকটা আমরা 8% প্রফিটে শেষ করেছি। স্টুডেন্টরা তো আছেই, স্টুডেন্ট তোমরা জানিও নিচে আমাদের মানে আজকে মানে লার্নিংটা কেমন হয়েছে। এই উইকটা যেখানে খুব কঠিন ছিল তার মধ্যেও আমরা প্রফিটে উইকটা শেষ করেছি, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এবং মেনলি হচ্ছে আজকে যদি ট্রেড দেখেন এরকম হ্যাপাজার্ট মার্কেট, আজকে কি ট্রেড করেছি, আজকে শুধু দুটো মাত্র ট্রেড হয়েছে, দুটো ট্রেড, ভাবুন এত মধ্যে শুধু দুটো ট্রেড করা হয়েছে। একটা ট্রেড কি কেন আপনাদের বলাটা জরুরি, না হলে আমরা ওভার ট্রেড করে ফেলি এবং তার জন্য অনেকটা লস হয়। একটা ট্রেড ছিল যেটা কল সেল করেছিলাম আমরা সকালে এবং সেটা থেকে মোটামুটি মুনাফা আসে, পার্সেন্টেজ টার্মসে ঠিকই আছে। এবং তারপর কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম, অপশনের স্ট্র্যাটেজি, সেটাও মোটামুটি দিন বন্ধ হতে হতে ভালো রকমভাবে বন্ধ হয়। তার মানে এবার বুঝে দেখুন ব্যাপারটা, কয়েকটা দিন আসে যখন মানে একটু চুপচাপ বসে থেকে জিনিসগুলোকে রান করতে দেওয়ার যে মানে দিন, সেই দিনটা কিন্তু আজকে যদি আপনি মাল্টিপল টাইম ইন আর আউট, মাল্টিপল টাইম খুব অ্যাক্টিভলি দেখতে চান যে আজকে খুব অ্যাক্টিভ থাকবো, তাহলে কিন্তু আজকের দিনটা সেটা নয়, তাহলে আপনার ওভার ট্রেড হবে এবং লস বেশি হবে। এই দিনগুলোই এই জন্য বুঝতে হয়, এই জন্যই
আমি বারবার বলছি লাইভ ট্রেডিংটা বা লাইভ মার্কেটে শেখাটা খুব জরুরি, কারণ এরকম সিচুয়েশন কখন আসবে জানি না, এরকম সিচুয়েশনে কিভাবে মানসিকতা রাখবো সেটা শেখার দরকার। তাই জন্য আপনারাও যদি লাইভ ক্লাসে জয়েন করতে চান, যেখানে মাসে আমি 12খানা থেকে 15খানা লাইভ মার্কেটে ক্লাস করাই, তাহলে sanjoytalks.in এই ওয়েবসাইটে একটু চলে যাবেন, সেখানে ডিটেলস দেওয়া আছে, করে নেবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সেও আমি পিন করে দিয়েছি, ঠিক আছে, সেখানে একটু দেখে নেবেন। এখানে এনরোলমেন্টে আসবেন, এনরোলমেন্ট বাটন এলেই আপনার পেমেন্ট কোথায় করবেন, তারপর এনরোলমেন্ট ফর্ম কি ফিল করবেন সব কিন্তু দেওয়া আছে, একটু দেখে নেবেন sanjoytalks.in। ওকে, তো চলুন এবার জিনিসটা হলোটা কি, মার্কেট তো এই উইকের জন্য বন্ধ হলো, কিন্তু আজকে উইকলি ক্লোজিংও হয়েছে। উইকলি ক্লোজিংও যদি বলুন বা ডেইলি ক্লোজিংটা যে উইকের শেষে হলো, সেটাকে যদি রিসেন্ট টাইমের দেখেন, সব থেকে নিচু লেভেলে কিন্তু ক্লোজিংটা হয়েছে, ঠিক আছে। আগেও কিন্তু 265 250 টাচ করেছিল, কিন্তু ক্লোজিংটা উপরে হয়েছিল, কিন্তু এবার ক্লোজিংটা যেন নিচে হলো। সুতরাং এর পরের দিন মুভমেন্ট যদি নিচের দিকে আসে, সেটা কিন্তু একটু খারাপ, মানে এর পরের দিন আমাদের নজর থাকবে আজকের যেটা লো হয়েছে মোটামুটি 19,230 ধরে রাখুন বা 220 ধরে রাখুন, সেইটা যদি নিচে ভেঙে যায় তাহলে কিন্তু আরও অনেকটা নিচে যেতে পারে। অলরেডি 300-র নিচে অলরেডি একটু উইক হয়েছে, তাও 250 লেভেলটা আমি বলেছিলাম, 250 থেকে 300, তো ওই 230 ওই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু 18,900 19,000 এই লেভেলটা ওপেন হয়ে যাচ্ছে নেক্সট উইকের জন্য, এটা মনে একটু রাখতে হবে। গিফট নিফটিও কিন্তু মানে সামলানোর কোনো মানে সংকেত তো আপাতত দিচ্ছে না। আচ্ছা, ব্যাংক নিফটিতে একটু দেখব যে ব্যাংক নিফটি আজকে কি করেছে বা এই উইকে মোটামুটি কি করলো। ব্যাংক নিফটির তুলনায় একটু হোল্ড করার দেখাচ্ছে, 44,000-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ ওকে, কিন্তু 44,000 যদি ভেঙে যায় তাহলে কিন্তু আবার একটু মুশকিল আছে। যদি এই সব লেভেলের নিচে ও ট্রেড করতে শুরু করে, 44,000-এর নিচে একটু অ্যালার্ট হব, তারপর 43,700 750 এইসবের নিচে যদি গিয়ে ও মানে ট্রেড করে, তখন কিন্তু ব্যাংক নিফটিতে লং পজিশন সব কিন্তু ক্লোজ করে দেওয়া উচিত, যদি কারোর লং পজিশন থেকে থাকে। ট্রেডিং এর মতামতে বলছি, আমি ইনভেস্টমেন্ট নিয়ে বলছি না, আমি ট্রেডিং নিয়ে বলছি, ঠিক আছে, এটা যাতে না গুলিয়ে ফেলেন। আচ্ছা, একটু মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে বলি, কারণ মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সে আপনাদের অনেকের মিউচুয়াল ফান্ডে হোল্ডিং আছে, আমার কাছে প্রশ্ন আসে বিভিন্ন ধরনের, তাই জন্য আমি একটু বলি। তো দেখুন, দুটো জিনিস এই মার্কেটে ট্রেড করার ব্যাপার হচ্ছে দুরকম। এক, যখন আপনি ট্রেডার হিসেবে ভাববেন তখন ইনভেস্টমেন্ট নিয়ে ভাববেন না, আর যখন ইনভেস্টার হিসেবে ভাববেন তখন ট্রেডিং মানসিকতা নিয়ে ভাববেন না, এটা মনে রাখবেন, না হলে আপনার সব গুলিয়ে যাবে, ঠিক আছে। আমিও নিজে ইনভেস্ট করি, ইভেন আজকে আমি উপরের লেভেলে কয়েকটা স্টকে আমি ইনভেস্ট করেছি। কেন করেছি? কারণ আমার তাতে ভিউ 20 বছরের, আমার তাতে ভিউ 10 বছরের, 15 বছরের। আমি জানি আজকের লেভেলে করেছি, বিজনেস যদি ঠিক থাকে 10-20 বছরে সে উপরের দিকে থাকবে, এটা আমার কনভিকশন আছে। হ্যাঁ, তার মাঝখানে যদি তার বিজনেস খারাপ হয়ে যায় আমি তখন বেরিয়ে যাব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু তার সাথে এইটা গোলালে হবে না। এখন তো নিফটিতে দেখা যাচ্ছে যে নিফটি খারাপ একটু মুভমেন্ট করছে, নিচে আরও যেতে পারে, তাহলে তো এখন ইনভেস্টমেন্ট সব ছেড়ে বেরিয়ে যেতে হয়, একদমই না। ইনভেস্টমেন্ট তো বরং নিচে এলে আরও বরং আমি অ্যাড করতে থাকবো, ওটা তো আরও উচিত। কিন্তু ট্রেডিংয়ের সময় সেটা না, ট্রেডিংয়ের লং পজিশনগুলো আনওয়াইন্ড হবে, ঠিক আছে, কিন্তু মানে আমার ইনভেস্টমেন্ট আনওয়াইন্ড হবে না, যে ইনভেস্টমেন্ট বেচে বেরিয়ে যাব পরে আবার করব, তা নয়। হ্যাঁ, অতটা টাইমিং আমি করি না, এবং ওটা করা উচিতও নয় বলে আমি পার্সোনালি মনে করি ইনভেস্টমেন্টে। হ্যাঁ, তো এটা হচ্ছে এইবার মানে স্মল ক্যাপ মিড ক্যাপ নিয়ে বললাম। আজ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি, কয়েকটা স্টক নিয়ে আমার এখানেও প্রশ্ন আসে। একটা হচ্ছে আইটিসি, যে এখন আইটিসিতে নেওয়া যায় কিনা। আমি বলবো একটু ওয়েট করুন, একটু দেখা যাক মার্কেটটা কি করে, কারণ আর আইটিসিও তো একটু লার্জ ক্যাপ জাতীয় স্টক, একটু মার্কেট যে একটু মানে যদি ব্রেকডাউন হয় সত্যি 19,000-এর লেভেলে আসে, যারা এন্ট্রি করে আছেন তাদের আলাদা ব্যাপার, কিন্তু নতুন যদি এন্ট্রি কেউ করতে চান তাহলে একটু মানে ধৈর্য ধরে একটু দেখে নেওয়াটা ভালো বলে আমি মনে করি, লং টার্ম ইনভেস্টমেন্ট হলেও,
ঠিক আছে? তাহলে বলবে যে সঞ্জয় তুমি এখন ইনভেস্ট করছো না, আমার আগের ইনভেস্টমেন্টগুলো আছে তার মধ্যে আমি টপ আপ করছি, সেটা আলাদা ব্যাপার। আর ধরুন একটা স্টকে আমি কোনোদিন ঢুকিইনি, হ্যাঁ, প্রথম হয়তো নিতে যাব, তাহলে একটু ওয়েট করে গেলে তো কিছু ধর্মভ্রষ্ট হবে না, একটু ওয়েট করে যাই। মার্কেট একটু মানে এখন নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, কতটা নিচে যায় আমরা জানি না, তখন মার্কেট কারেক্ট হলে ওভারঅল যতই বলুন লার্জ ক্যাপে কারেক্ট হলে আজ হোক কাল হোক মিড ক্যাপ স্মল ক্যাপেও একটু কারেকশান আসে, হ্যাঁ, এটা আসে, এটা নিয়ম। তো সেরকম এলে তখন নয় একটু দেখা যেতে পারে। তো কি হয় তো না, নতুন ফ্রেশ পজিশন একদম ক্রিয়েশনের জন্য আমি এটা বলছি। আর নতুন যাদের পজিশন আছে তাদের তো ঠিকই আছে। আচ্ছা, তো আপনি দেখুন না, সব যে বুল স্টকগুলো আছে, ইভেন হিন্দুস্তান অ্যারোনটিকও 4100 লেভেল থেকে আবার একটু কারেক্ট হয়ে 3900-তে এলো। তো সব স্টকই আস্তে আস্তে একটু কারেক্ট করছে, দেখতে পাচ্ছেন উপর থেকে 4100-তে গেছিলো, এই দুদিনে আবার একটু কারেক্ট করলো। টাটা মোটরস একই জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক দিন ধরে এই লেভেলে কনসলিডেট করছে এবং নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। মানে ওই মার্কেট যেমন থমকে আছে, তখন দেখবেন বুল রানে থাকা স্টকগুলোও একটু দাঁড়িয়ে থাকে, কারণ মার্কেটের সেন্টিমেন্টটাই তখন একটু আমাকে মানে তাই বলছি বারবার, ট্রেডিং পজিশনগুলো আনওয়াইন্ড করার দিকে একটু ভাবতে হতে পারে, বা প্রফিট থাকলে একটু বুকিংয়ের দিকে যেতে পারে, বা স্টপ লসটা একটু টাইট, মানে ট্রেলিং স্টপ লসটা একটু টাইট করে দিয়ে অ্যালার্ট থাকা উচিত, সেগুলো করা যেতে পারে, যেগুলো ট্রেডারদের মানে ডিসিপ্লিন আমি বলবো সেটা। কিন্তু ইনভেস্টমেন্ট বেচে বেরিয়ে যাব সেসব নয়, ঠিক আছে? ইনভেস্টমেন্ট বেচার কথা এখানে হচ্ছেও না। তো যেমন এনটিপিসি আমি 209 210 লেভেল থেকে আপনাদের সাথে একবার বলেছিলাম, সেখান থেকে কিন্তু সুন্দর আপনি যদি দেখেন 222 পর্যন্তও কিন্তু গেছিল। আরেকটা স্টকের কথা বলে রাখি, একটু নজরে রাখবেন, সেটা আমি এখানে অ্যাড করি। আপনাদের সবার প্রিয় স্টক আমি জানি, মানে সবার প্রিয় মানে আমি আপনাদেরকে আমি আপনাকে মাঝগাঁও ডকস শিপ বিল্ডার, আমি আপনাদের প্রায় 1100 লেভেল থেকে বলে এসেছি, সেটা তো প্রায় 2000 টাকা হয়ে গেল। মানে কয়েক মাস আগেই আমি 1000 লেভেলে আপনাদের সাথে প্রথম কভার করেছিলাম। তো এই জিনিসটা কেন আপনাদের চিনিয়ে রাখছি, একটু নজরে রাখবেন। এখন যে নিতে হবে তা নয়, এখন তো সবই কারেকশন মোডে চলছে, এখন না। যদি এটা আরেকটু কারেক্ট হয়, মানে একটা বুল রানের থাকা স্টক ধরি কারেক্ট হয় 1600 টাকা 1500 টাকার লেভেলে আসে, তখন একটু দেখা যেতে পারে। বা প্রথম একটা লেভেল যেটা 1725 এই লেভেলটায় যদি আসে, তখনও একটু দেখা যেতে পারে, প্রোভাইডেড মার্কেট সেন্টিমেন্ট যদি ঠিক থাকে, তাহলে 1725 টাকায় যদি কারেকশানে পাওয়া যায়, তাহলে। না হলে উঠতি স্টকে আমি জানেন নিই না। তো মানে সেটা 1100 টাকায় ভালো লাগতো, 1800 টাকায় একটু তো অনেকটাই বেড়ে গেছে কয়েকদিনের মধ্যে, তাই না? তো কিন্তু নজরে রাখার মতো, একটু নজরে রাখবেন। তবে আমি সাধারণত একটু যদি মার্কেটের সেন্টিমেন্ট খারাপ থাকে, তখন আমি স্টক ট্রেডিংটা মানে একটু থমকে যাই, বা খুব সিলেক্টেড স্টকে তখন থাকি, তখন খুব একটা দাও মারতে আমি যাই না, মানে খুব একটা রিস্ক নিতে যাই না। আরেকটা কথা বলে রাখি যে ট্রেডিং স্টাইল অনুযায়ী, যেমন আজকেই ধরুন এই সপ্তাহে আমি যে বললাম মানে মোটামুটি 8% হয়েছে, তার মানে 3% কিন্তু একটা সুইং ট্রেডিং স্টক থেকে। সুতরাং এই নয় যে আমি ক্লাসে সুইং ট্রেডিং বলি না, সুইং ট্রেডিংয়ের ব্যাপারও থাকে, যেমন সুযোগ পাওয়া যায় এই বাজে বাজারের মধ্যেও কিন্তু একটা সুইং ট্রেডিং স্টকে সুন্দর 3%-এর মতো মুনাফাও রোজগার হয়েছে। সুতরাং সুইংয়ের দিকে একটু নজর রাখবেন, প্রোভাইডেড মার্কেটকে একটু ঠিক হতে হবে। মার্কেট খারাপ হলে সুইং ট্রেডিংয়ের স্টকগুলো ওইভাবে মুভমেন্টটা করে না, মাঝে মাঝে মুভমেন্ট করবে, যেমন এফএসএল আপনাদেরকে 130 128 লেভেল থেকেও অনেক সময় বলেছিলাম, আজকে সেটা প্রায় একটু ব্রেকআউটের মতো দিল, 7%-এর মতো প্লাস আজকের এই বাজে বাজারেও। আপনাদের সব থেকে বেশি যেটা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, আপনাদের হয়তো মনে আছে, আপনাদের এই চ্যানেলেই আমি কভার করেছিলাম, 99 টাকা 100 টাকা দাম ছিল, এখন সেটা 162 টাকা 164 টাকা, মানে 160 টাকা, 60% রিটার্ন উইদিন 2 মান্থস কি 1.5 মাসের মধ্যে, হয়তো 60% রিটার্ন। তাহলে আর কি চাই? এবার তো একটু প্রফিট বুক করতে হবে না, কিছু বা 50% বা 40% প্রফিট বুক করাই যেতে পারে, মানে কোনো অসুবিধা নেই তাতে। এগুলো একটু বুঝতে হবে। তো আশা করি আগামী দিনগুলোতেও ভালো কোনো যদি আরও সুযোগ হয় ফকের, সেটা তো দেখব। তবে নিফটির ওই লেভেলটা বললাম, যদি 19,230 এই লেভেলটা ভেঙে যায়, তাহলে কিন্তু অনেকটা নিচে নামার সুযোগটা ওপেন হয়ে যাচ্ছে। তারপর তো মার্কেট কি করে, মার্কেটই বস, মার্কেট যা করে আমাদের সবাইকে সারপ্রাইজও করে দিতে পারে, সেগুলো তো আছেই, ঠিক আছে? তার জন্যই স্টপ লসটা আঁটো থাকবে, ব্যাস। ট্রেডারদের এটাই কাজ। ভিউটা আপনার ভুল হতেই পারে, ভিউ ভুল হলে আমার স্টপ লস আমি ঠিকঠাক দিয়ে
যাব। এই উইকেই যেমন আমি বললাম, এই উইকে আমরা 1-2% স্টপ লস দিয়েছি, আর 8% যখন রোজগার করার ওই 2%টা মেকআপ হয়েও টোটাল 8% লাভে শেষ করা হয়েছে। অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে এক উইকে 8% বা মোটামুটি অপশানই তো আমি ট্রেডটা বেশিরভাগ করা হয়। হ্যাঁ, সুইং ট্রেডিংয়েরও 3% কন্ট্রিবিউশন আছে, কিন্তু তার সত্ত্বেও বেশ ভালো মতন উইকটা গেছে। সুতরাং ট্রেডার হলে আপনাকে লস নিতেও জানতে হবে, কিন্তু মনে রাখবেন লসটা আপনার যাতে অ্যাক্সিডেন্ট করে না দেয়, ফার্স্ট এডের মধ্যে যাতে হয়ে যায়, ঠিক আছে? অল্প একটু হলো একটা ব্যান্ডেড লাগালেন, ঠিক হয়ে গেল, এরকম যাতে লস হয়, তারপর লাভটা আপনি রান করলেন। কিন্তু আমাদের কি হয় অপশানে, যখন লোকসান হয় পুরো একদম অ্যাক্সিডেন্টের মতোই হয়ে যায়। হ্যাঁ, মানে এত করে আমরা লট সাইজে নিয়ে ফেলি, নিচের দিকে অ্যাভারেজ আউট করি, বুঝি না কিছু, টেকনিক্যাল অ্যানালিসিসটাকে জলে ফেলে দিই। তারপর যে রিস্ক মেজারমেন্টগুলো অপশন ট্রেডিংয়ে বা যে কোনো ট্রেডিংয়ে কিছু কিছু পয়েন্টস আছে রিস্ক মেজারমেন্টের, সেইগুলোকে মানে ভুলে যাই। ডিসিপ্লিন তো ছেড়েই দিলাম, সেই সব করি। তো তার জন্য এইটা হয়, ভিউটা অনবরত চেঞ্জ হতে থাকে। আজকেই যেমন ক্লাসে যখন ভিউ হচ্ছিল, দিনের হাইতে যাচ্ছে স্যার, দিনের হাইতে যাচ্ছে, লো ব্রেক করছে স্যার, দিনের লোতে ব্রেক করছে। আমি কিন্তু বসেছিলাম যে বসো, এখনও এটা নয়, এরকম হবে দিনগুলো, সেগুলো তো বুঝতে হবে যে আমি কি করব না করব, একটু ঠান্ডা মাথায় ভাবা, এই জিনিসগুলো কিন্তু একটু করবেন আস্তে আস্তে। আমি যত পারি যে যে পয়েন্টগুলো মনে থাকে আমি আপনাদের বলার চেষ্টা করি, একটু এগুলো মেনে কাজগুলো করবেন, তাহলে আশা করব আপনারাও ভালো থাকবেন। ভিডিওকে লাইক করে দেবেন। আগামী সপ্তাহটা একটু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাজারের জন্য, দেখা যাক কি হয়। ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আর যারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে যুক্ত হতে চান, তারা আমার ওয়েবসাইটে গিয়ে কিন্তু sanjoytalks.in এ গিয়ে এনরোলমেন্ট করে নেবেন। তার লিঙ্ক আমি ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।